এনসিপির সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন আজকে সিলেটে এনসিপি নেতাদের উপর আক্রমণ করা হয়। হাসনাত, নাহিদ ইসলাম সবাই গুরুতর আহত হয়ে আজকে হবিগঞ্জ থেকেও ভয়াবহ অবস্থা। এদিকে আজ সিলেটে গিয়ে এনসিপি নেতারা ভয়াবহ তুপের মুখে পড়ে হবিগঞ্জ থেকেও খারাপ অবস্থা। সার্জিস, হাসনাত, নাহিদ সবাই গুরুতর আহত হয়। ছাত্র দলের আক্রমণে অসংখ্য নিহত হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে সিলেটের গোলাপগঞ্জে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন দলটির নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, মতবিনিময় সভায় কি বললেন এনসিপি নেতারা জানাবেন। আমরা মরে যাব, তবু আমরা রাজপথ ছাড়ব। তারা এমন বেদরক প্রহার করেছে যেটা বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সার্জিস আলমের গাড়ির অবস্থা। এই বোতল নিক্ষেপ করাতে সার্জিস আলম আহত হয়ে গাড়ির ভিতরেই। সিলেটের রাস্তায় এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি। এই বিএনপি কর্মীরা গতকালকে আপনারা হবিগঞ্জের ঘটনা দেখেছেন। এখানে একটা কথা বলা হচ্ছে যে উস্কানিমূলক এবং আপত্তিকর বক্তব্য, এবং আপনারা আজকে অনেক ঘটনা শুনেছেন যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি কোন উস্কানিমূলক এবং প্রচুর মারছে। আরে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ আর অনেক এনসিপির নেতা কর্মীরা প্রচুর মার খেয়েছে ব্যাট দিয়া। দুপুরের পর আবারও পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ এনসিপির। এবার অ্যাকশনে পুলিশ রাস্তায় ফেলে কুকুরের মতো পেটালো নাসিরউদ্দিন পাটোয়ারি ও হাসনাত আব্দুল্লাহকে। আজ আবারও এনসিপি নেতা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম এদের উপর ভয়াবহ আক্রমণ হয়েছে। এদের গাড়ি ভাঙচুর করে ছাত্রদল কর্মীরা এবং বিএনপি দল এবার পুরোপুরি ফেঁসে গিয়েছে। স্বয়ং তারেক রহমান একটা অ্যাকশন নেন। দর্শক শ্রোতা, হবিগঞ্জে এনসিপি নেতা কর্মীরা গিয়ে তুপের মুখে পড়েছিল, এখন সিলেটেও তারা কর্মসূচি করে আজকে ভয়াবহ বিপদে পড়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সার্জিস আলম গুরুতর আহত এবং হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সবার ভয়াবহ অবস্থা। সবকিছু এই একটি ভিডিওতে দেখাবো এবং এর পিছনে কি কি রহস্য রয়েছে সেইগুলো উন্মোচন করবো এই একটি ভিডিওতে। আমি জানি না আসলে আপনাদের নির্দেশনা কি, কিন্তু ওইখানে তো অনেক বড় একটা ফোর্স ছিল আপনাদের। আমি ইভেন দেখলাম এপিবিএন এর ডেভেলপমেন্ট ছিল, তারপরও যেভাবে হামলা হয়েছে পিছনে গ্লাসটা সব ভেঙে গেছে আমার গাড়ি। এরকম যদি হামলা হয় তাহলে তো আপনাদের শুধু থাকার কোনো প্রয়োজন নেই। আমার চেনেন? হ্যাঁ, এটা হলো কি ভাই বলেন? আমি তো একটা সাইডে ছিলাম, পিছনে আমার ফুট ছিল। মানে যদি হিট করে তো আমরা আমি মারুক, আমরা যাই সামনে। মানে এটা আপনাদের প্রোটেকশন থাকার পর আমার ছেলে কিন্তু করছে তো আপনার আপনারা তো শুধু দেখে দিচ্ছেন পাবলিক। ভাই আপনি দেখেন তো, আপনি গাড়িটা চেকিং করতে এর মধ্যে মিঠু আপু আর সামনের ওয়াইফ ভিতরে। এই দেখেন প্রত্যেকটা গাড়িতে পুলিশ এত ডিবি দেওয়ার তো মার দরকার নাই ভাই। আমরা যদি আইতে পারছি, আপনারা যারা আমরা আইতে পারবো, আবার চাইতে পারি। আমরা এরকম পুলিশ দরকার নাই ভাই, প্লিজ। আচ্ছা আমরা সামনে অগ্রসর হই না, অগ্রসর হবো না, আপনারা চলে যান। আমরা ধরতে পারেন না, আপনাদের এখানে টাকা দরকার নাই। আপনারা বাসও পারেন না, আপনারা এটা বাসও পারেন না। দুইজন এমপি আছে এখানে, সংসদ সদস্য দুইজন আছে। কি নিরাপত্তা এমপি? তারপরে এটা তার মাথায় লাগলো তো তার জীবনে শেষ। মহিলা এমপির গাড়ি, দুইজন সংসদ সদস্যের গাড়ি। আপনারা চলে যান, আমরা আমাদের দায়িত্বে চলে যাব। আমরা আপনার গাড়িতে 7টা ফ্যামিলি, শহীদ ফ্যামিলির মা-বাবাদেরকে আমি নিয়ে আসি। আপনাদের ফোর্স আছে, আমাদের গোনার মধ্যে 50-এর উপরে। আপনাদের এই সামনে থেকে অবস্থা দেখেন, হাজার হাজার পুলিশ প্রোটেকশনের গাড়ি, সার্জিস ভাইয়ের গাড়ি এটা। তাও এখানে ছাত্রদল এভাবে হামলা করছে, 4-5টা গাড়ি, শত শত পুলিশ দেখে দেখে যার তামাশা দেখতেছে। অবস্থাটা দেখেন, আমাদের গাড়িটা তো করছে, কিছু হয়নি। তো এটা তো আসলে সভ্য সমাজ হইতে পারে না। এটা হ্যাঁ, এটা ভাঙছে। এটা তো কি মানে এই গাড়ির ভিতরে 2জন এমপি ছিল, মানে একটা মাথায় লাগলে শেষ হইতো। শত শত পুলিশ ছিল, এমনকি জাস্ট কয়েকজন ছাত্র দলের কর্মী। এগুলা কি নির্দেশনা ছাড়া হচ্ছে?
আপনারা ভাই ওইখানে আমাদের না থামায় আপনারা টানিয়ে নিয়ে চলে আসছেন। আমরা কি জম্মু কাশ্মীরে আছি? জম্মু কাশ্মীর মনে হয় ওরকম। এটা সার্ভিসম্যান গাড়ি, এখানে মারছে, এটা মহিলা ছিল। আপনাদের নির্দেশনা থাকতে পারে। আমরা কি করব? আমরা এরকম পুলিশ দোকানটা ভাই প্লিজ। আপনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন, আপনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন, আপনি পুলিশ আমরা এখানে আছি। বাসিও পারে নাই। দুইজন এমপি আছে এখানে, সংসদ সদস্য দুইজন আছে, কি নিরাপত্তা? এটা তার মাথায় লাগলে তো তার জীবনে শেষ। ওনার সাথে আরো মহিলা ছিল, ওরা এটা হলো সংসদ সদস্যের এই যে লোগো দেওয়া আছে গাড়িতে, এটা তো পর্যন্ত হামলা করছে। এটা তো পর্যন্ত হামলা করছে, তাহলে আপনার হলো কি, আপনারা এখানে শত শত পুলিশ কি প্রোটেকশন দিচ্ছেন? এগাড়ির ভিতরে মহিলা আছে, মহিলা এমপি ছিল, মহিলা আছে। বিএনপি যদি স্বৈরাচারের যে পূর্ববর্তী আমল, যেটা দ্বারা তারাও জুলুমের শিকার, সেটার পুনরাবৃত্তি না করতে চায়, তাহলে ছাত্রদল যেভাবে ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে এবং সন্ত্রাসী সংগঠন হওয়ার পথে পা বাড়াচ্ছে, এটাতে জনাব তারেক রহমানকে লাগাম টানতে হবে। যদি লাগাম না টানতে পারে তাহলে তিনি ঘোষণা দিক যে তিনি তার একটা ছাত্র সংগঠনকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করবেন। আমরা মনে করি তিনি যদি বেগম খালেদা জিয়ার ওই কথাটা মনে রাখেন যে ছাত্র দলে ছাত্রদেরকে চাই, কোনো টোকাই সন্ত্রাসীকে চাই না, এই কথাটুকু মনে রাখলেই আমরা মনে করি যে এটা বিএনপির জন্য ভালো, বাকি সবার জন্য ভালো। কিন্তু এটাও আমরা পাশাপাশি বলে রাখি, আমরা আমাদের প্রতিবাদ করতে থাকব। প্রতিবাদের ভাষা এক একজনের এক এক রকম হবে, জনগণ নির্ধারণ করবে জনগণ কোনটা গ্রহণ করবে কোনটা করবে না। আপনার কোনো কথায় যদি দ্বিমত থাকে, আপনিও আপনার জায়গা থেকে দ্বিমত প্রকাশ করেন, সিদ্ধান্ত জনগণ নিবে যে জনগণ এই কথার সাথে একমত হয় কি হয় না। প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক, প্রথমে একটু নীরব দেখছিলাম, পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেল। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়, সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়। আপনারা গতকালকে দেখেছেন যখন সর্বশেষ একটা মামলা দায়েরের জন্য আমার পার্টির আহ্বায়ক এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহরা একটা পুলিশ ফাঁড়িতে যায়, সেখানে আমাদেরকে, আমরা হয়তো সেখানে 100 জন ছিলাম, আমাদেরকে বাধা দেওয়ার জন্য পুলিশের বিভিন্ন ফোর্সের 500 জন ছিল। আমাদেরকে তারা বাধা দিয়েছে, আমাদের 5 জনের একটা প্রতিনিধি দল গিয়েছে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে ছাত্র দলের গুন্ডারা, সন্ত্রাসীরা যারা রক্তাক্ত করেছে আমাদেরকে, আমাদের ভাইয়ের চোখ কেড়ে নিয়েছে, তারা যে মানে টোকাইয়ের মতো স্লোগান দিচ্ছিল, যেই ভাষায়, নোংরা ভাষাগুলোতে আপনারা দেখেছেন, তাদেরকে প্রতিহত কিন্তু করে নাই, তাদেরকে বাধা পর্যন্ত দেয় নাই। অথচ আমরা শুধু একটা মামলা করতে যাচ্ছিলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। তাহলে দেখেন প্রশাসন কাদের পক্ষে কাজ করছে। আমরা প্রশাসনকে আহ্বান করি, দয়া করে আপনারা আপনাদের পেশাদারিত্বটা আর বিক্রি করে দিয়েন না। যদি এটা করেন, হয়তো এমন হবে আগামীতে বাংলাদেশ পুলিশ নামক এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে আর থাকবেই না, মানুষের সামনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনারা আপনাদের পেশাদারিত্ব বজায় রাখুন, আর যদি রাজনীতি করতে চান, বিএনপি করতে চান, যে হামলা উস্কানি দিয়ে বা এই ধরনের কোন জায়গায় যদি আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয় আওয়ামী স্টাইলে, আমরা মরে যাব, তবু আমরা রাজপথ ছাড়বো। টিমের গাড়ি, সেটাতে দফায় দফায় হামলা হলো, ড্রাইভারকে তারা এমন বেদরক প্রহার করেছে যেটা বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক। ইন্টারপোলে একটা ছেলের চোখ তুলে নেওয়া হয়েছে, ডাক্তার আমাদেরকে জানিয়েছে আজকে তার অপারেশন, সে কখনো পৃথিবীতে আলোর চোখ দেখতে পারবে না। এবং সেখানে আমরা দেখেছি যিনি আমাদের জেলা সদস্য সচিব, তার হাত ভেঙে দেওয়া হয়েছে। এরপরে আমরা বলেছি এই হামলার, ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমরা পরের দিন একটা বিক্ষোভ কর্মসূচি ডাকি। বিক্ষোভ কর্মসূচিকে ঠেকানোর জন্য আওয়ামী স্টাইলে পুলিশ সেই একই পোশাকে, যেই পোশাক একটা সময় আওয়ামী লীগের আমলে একই কায়দায় কর্মসূচি বানচাল করতো, সেই বিএনপির আমলে এসে তারা সেখানে ছাত্র দলের একটা কর্মসূচি দেখিয়ে 144 ধারা জারি করলো। পুরা শহরের ছাত্র দল, যুব দল, রামদা, ঝাড়ু, হকি স্টিক নিয়ে ঘোরাফেরা করলো। কিন্তু আমরা যখন রওনা দিলাম মৌলভীবাজার থেকে, কারণ আমরা মৌলভীবাজার স্টে করেছি, এই জন্য আমাদের মৌলভীবাজারের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম আমরা ক্যান্সেল করেছি। যাওয়ার পথে প্রথমেই মৌলভীবাজারের শেষ প্রান্তে আমরা 400 পুলিশের বাধার মুখে পড়ি। আমরা সেই ব্যারিকেড ভাঙার পরে যখন একটু সামনে আগাইলাম, এরপরে দেখি আমরা ট্রাক দিয়ে রাখছি তারা রাস্তার মধ্যে, চাকা পাংচার করে। সেই ট্রাকে আমরা রাস্তার থেকে সরাইলাম, যদিও অনেকে বলে যে বালুর ট্রাক সরাইতে পারে না, কিন্তু আমরা ট্রাক সরাইতে সক্ষম হয়েছিলাম। এরপর আরেকটু সামনে আগিয়ে দেখি আমরা সেখানে ট্রাক্টর দেওয়া রাস্তায় এলোপাতাড়ি করে, সেগুলো আমরা সরাইলাম। এরপরে
ওইখানে গিয়ে দেখি 500 পুলিশ, পুলিশের পরে হলো এপিবিএন, এপিবিএন এর পরে হলো বিজিবি, বিজিবির পরে হলো ছাত্রদল, যুব দলের সন্ত্রাসীরা, যাদের হাতে দেশীয় অস্ত্রপাতি ছিল। আমরা একটা উপত্যকা পড়ে গেলাম, ডান পাশেও পাহাড়, বাম পাশেও পাহাড়, ওইখানেও তারা অস্ত্র, দা, কুড়াল এবং দেশীয় যে অস্ত্রগুলো সেগুলো নিয়েছিল। এবং এরপরে আমরা সেখানে পুলিশের সাথে কথা বলি, কথা বলার পরে আমরা একটা স্থানীয় হবিগঞ্জের থানায় ফাঁড়িতে যাই। সেখানে হলো ছাত্রদল, যুব দলের লিখিতভাবে 11 জনের বিরুদ্ধে মামলা করি এবং অজ্ঞাত আসামি ছিল 100 জন। আমাদের প্রায় 20 লক্ষ টাকার জিনিসপত্র তারা ছিনিয়ে নিয়ে যায়। একটা হাইয়েস গাড়িকে এমন ভাবে ভাঙচুর করানো হয়েছে যে গাড়িটি আর ব্যবহারের যোগ্য নয়। নগদ 5 লাখ টাকা ছিল, সেই 5 লাখ টাকাও তারা ছিনিয়ে নিয়ে গিয়েছে। আমরা বলবো যে আমরা একটা ফেসিবাদী বাংলাদেশ থেকে উত্তরণের পর যখন একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগোচ্ছি, সেই সময় এই ন্যাক্কারজনক হামলা এবং আমাদের উপর অত্যাচার, চোখ কেড়ে নেওয়া, মালামাল চিন্তা পুরো দেশবাসী প্রত্যক্ষ করলো। আমরা এখনো চাই শান্তিপূর্ণ একটি বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা গণভোটের রায় বাস্তবায়ন এবং আমরা আওয়ামী যে নৃশংস হত্যাযজ্ঞ হয়েছিল 2024-এ, সেই নারকীয় হত্যাযজ্ঞের বিচার চাই আমরা বাংলাদেশে। আমরা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে, এনসিপির পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ান। আরো বিভিন্ন জায়গায় কর্মসূচি রয়েছে, সিলেটের বিভিন্ন জায়গায়, এবং সেগুলো আমরা ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে পালন করব। আমরা আশা করি যে হামলা, উস্কানি দিয়ে বা এই ধরনের কোনো জায়গায় যদি আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয় আওয়ামী স্টাইলে, আমরা মরে যাব, তবু আমরা রাজপথ ছাড়বো না। কারণ আমাদের শহীদ ওসমান হাদি ভাই যে প্রতিজ্ঞা আমাদেরকে দিয়ে গিয়েছিলেন যে জান দিবা জুলাই দিব না। মারছে, প্রচুর মারছে। আরে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ আরো অনেক এনসিপির নেতা কর্মীরা প্রচুর মার খেয়েছে। ব্যাট দিয়া থাকে না, আমরা যেমন জাল ফালাইয়া মাছ ধরি, এরকম ব্যাট দিয়া মারছে অনেক এনসিপি নেতাদের অভিযোগ। পরান কাঁপে নাই। অভিযোগ আসছে কার বিরুদ্ধে? ছাত্র দলের বিরুদ্ধে। হবিগঞ্জে সার্কিট হাউসের একটু আগের ঘটনা। আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখছি ফেসবুকে খুশিতে লিখতেছেন ঠিক আছে ঠিক আছে, আবার কেউ কমেন্টও লিখতেছেন একদম আরো মার। মানবতা কিন্তু উঠে গেছে ভাই, এগুলো ভালো না। অন্যের মাইর খাওয়ায় যে ব্যক্তি খুশি হয়, আপনারা যেদিন মারবে সেদিন অন্যরাও বলবে ঠিকই আছে। অন্তত আমরা এই মুহূর্তে এরকম কিছু চাই না। ঘটনার প্রেক্ষাপট কি? হবিগঞ্জে জুলাই পদযাত্রা নামক একটা প্রোগ্রামে এনসিপির আজকে একটা প্রোগ্রাম ছিল। সেখানে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আর সার্জিস আলমের নেতৃত্বে একটা গাড়ি বহর গেছিল। তো সেই গাড়ি বহর গিয়ে ঢুকছিল সম্ভবত সার্কিট হাউসে। আর সেইখানে ছাত্রদলের পোলাপাই আর বলবি তারেক রহমানকে নিয়ে, আর বলবি মির্জা আব্বাসকে নিয়ে, আর বলবি বিএনপিকে নিয়ে একদম ডাবাই ফেলছে। এখন যখন এরকম বইলা বইলা ডাবাইছে, তখন এটা নিয়ে প্যাচ লাগছে। কিন্তু ছাত্রদল যারা মূল কমিটি, তারা বলতেছে ভাই এটার সাথে আমাদের কোন রকম রিলেশন নাই, আমরাও চাই ঘটনাটার তদন্ত হোক। আসলে কারা দোলাইছে এনসিপির এই সার্জিসের মতন একটা নাবালক শিশু বাচ্চা আর নাসিরউদ্দিন পাটোয়ারির মতন একজন সাবালক মানুষ, তাদেরকে এভাবে মারতে পারে? আজকে এটা কেমন একটা বিষয় হয়ে গেল। এখন কি নিয়ে ঝামেলা? ঝামেলা হচ্ছে ওই যে প্রোগ্রাম শেষে তারা গাড়ি বহন নিয়ে ঢুকছে সার্কিট হাউসে, ওইখানে এই ঘটনা ঘটছে। এখন এই ঘটনা নিয়ে সার্জিস আলমের একটা ভিডিও ভাইরাল হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম এই গেল কয়েক যেই সময়টা নির্বাচনের আগে পড়ে বিএনপি নিয়ে অথবা বিএনপির যারা লিডিং পজিশনে আছেন, গতকালকে আপনারা হবিগঞ্জের ঘটনাও দেখেছেন। এখানে একটা কথা বলা হচ্ছে যে উস্কানিমূলক এবং আপত্তিকর বক্তব্য, এবং আপনারা আজকে অনেক হতাশ হয়েছেন যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো উস্কানিমূলক এবং আপত্তিকর বক্তব্য দেয়নি। তো চাইলে ওনার আজকের বক্তব্য থেকে অনেক উস্কানিমূলক বক্তব্য বা মন্তব্য বের করা সম্ভব। এখন একজন রাজনৈতিক নেতা, তার কাজই হচ্ছে যখন সে বিরোধী দলে থাকবে, তার কাজই হচ্ছে সরকারে যারা থাকবে তাদেরকে সমালোচনা করা। এটাই তো গণতন্ত্র। তার বক্তব্যের কোথাও যদি আইন বিরোধী, প্রচলিত আইনের সংজ্ঞায় যদি তাকে বিরোধিতা করা যায় বা তার আইন লঙ্ঘন হয়, তাহলে সেটা আইন দেখবে। সেটা দেখার দায়িত্ব কোনো ছাত্র সংগঠনের বা ক্ষমতাসীন দলের কোনো নেতাকর্মীদের নয়, কোনো সন্ত্রাসী বাহিনীর নয়। এবং যেই ছেলেটার চোখ হারানো গিয়েছে, সেই ছেলেটা কোন আপত্তিকর বক্তব্য দিয়েছে, তাহলে তারা সেটাও বলুক। ফলে এই যে আমরা বিগত 16 বছরে দেখেছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইন তৈরি করা হয়েছিল, এবং যেটা দিয়ে এরকম অনলাইনে আপত্তিকর, উস্কানিমূলক, কটূক্তিমূলক এই ধরনের অনেক শব্দ ব্যবহার করে
বিরোধী মতকে দমন করা হয়েছে, রাজনৈতিক সমালোচনাকে বন্ধ করার একটা পায়তারা ছিল এটা। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে কিন্তু অসংখ্য নিউজ আমরা দেখতে পাচ্ছি এবং সিলেটের বর্তমান অবস্থা এবং এনসিপি নেতারা যে দাওয়া পাল্টা দেওয়ার মুখে প্রতিনিয়ত পড়তেছে, আজকেও পড়েছে, এইগুলো দেখেছি। এই বিষয়গুলো দেখে এবং সিলেটের এই অবস্থা নিয়ে এবং এনসিপি নেতাদেরকে নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি হয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।